উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর উজান চৌধুরী। লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনভা। পর্ব 24। আল্লাহো! চিৎকারটা শোনা মাত্রই রুমে সবার হাসির শব্দ বাতাসের সাথে মিলিয়ে গেল। মুহূর্তেই সবাই হুড়মুড় করে রুম ছেড়ে সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ির দোতলার কোণে এসে পৌঁছাতেই উজান একদম বরফ হয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে ঘোর অমানিসা নেমে এলো। নিচের মেঝেতে রক্ত ভেসে থাকা মেঝেতে লুটিয়ে পড়ে আছে মৌ। একধারে মৌয়ের শরীর বেয়ে অঝরে ব্লিডিং পড়েছে দেখে উজানের আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম হলো। দুনিয়ার সমস্ত ভয় যেন এক মুহূর্তের জন্য এসে তার বুকটা চেপে ধরল। সে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নামতে নামতে মৌকে পরম আকুলতায় আঁকড়ে ধরল। পিচ্চি! মৌ যন্ত্রণায় ছটফট করে উঠল। সে বুক ফাটা চিৎকার দিয়ে ডুকরে কাঁদতে লাগলো। কিচেন রুম থেকে মৌসুমী চৌধুরী সহ পরিবারের সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন। মৌয়ের এই রক্তভেজা আশঙ্কাজনক অবস্থা দেখে এক মুহূর্তে সবার পা যেন বরফ জমাট বেঁধে গেল। মেহের চোখের পলকে এসে মৌয়ের পাশে হাঁটু গেড়ে বসে কেঁদে উঠল। উজান প্রচণ্ড বাকুলতায় মৌকে বুক থেকে সরাতে চাইছিলই না, কিন্তু সামান্য ছোঁয়াতেই মৌয়ের তীব্র ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে উঠেছিল। সে শেষ শক্তি দিয়ে উজানের শার্টের গলার খামচে ধরে রুদ্ধ কণ্ঠে কেঁদে উঠল। প্রফেসর সাহেব, আমার বাচ্চা! পিচ্ছি, এই পিচ্ছি, কিভাবে পড়ে গেলে তুমি? তোমাকে তো বারবার বলেছিলাম সোফা থেকে একবারও নড়বে না, কেন সরলে সেখান থেকে? আম্মু, তোমাকে বলেছিলাম না পিচিকে দেখে রাখতে। এই পিচি, কথা বলো না প্লিজ, এমন করো না। যখন উজানরাও উপর থেকে অনেকক্ষণ ধরে নিচে নামছিল না দেখে মৌ নিজেই সাবধানে উপরে যেতে চেয়েছিল, কিন্তু সেটি মাঝপথেই ভারসাম্য হারিয়ে ও সাবধানতাবশত হোঁচটকে নিচে পড়ে যায়। সে দুহাত দিয়ে নিজের 8 মাসের উঁচু পেটটা ধরে কাতরাচ্ছে। তার সেই মর্মান্তক চিৎকারে উজানের বুকের ভেতরটা প্রতিধ্বনিত কেঁপে তুলে উঠেছে। এই পিচ্চি, একটু কথা বলো আমার সাথে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে জান। ইফাত, ফাস্ট গাড়িটা বের কর, একটু ওয়েট করো জান, কিচ্ছু হতে দেব না তোমাকে। এবার তাড়াতাড়ি কর না ভাই, আমার পিচ্চির যে যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছে ও। প্রফেসর সাহেব, আমাদের বাচ্চা ঠিক আছে তো? ওর কষ্ট হচ্ছে, প্লিজ কিছু করুন, আমার বাচ্চাটাকে বাঁচান আপনি। ওর কিছু হলে আমি মা হয়ে কিভাবে সহ্য করব? কিছু হবে না বেবির, সব ঠিক হয়ে যাবে ভাইয়া, তাড়াতাড়ি করো প্লিজ। মেঝেতে ব্লিডিংয়ের পরিমাণ ক্রমেই বাড়তে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরে জমানো ভয় আর প্যানিক শতগুণে বেড়ে গেল। এত সাবধানে আগলে রাখার পরেও এই ভয়ঙ্কর বিপদটা রোখা গেল না। এবার দৌড়ে গিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে এসে চিৎকার দিল। উজান এক মুহূর্ত কালক্ষেপণ না করে মৌকে সাবধানে পাজা করে তুলে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। যেতে যেতে মায়ের দিকে তাকিয়ে আকুল গলায় আওড়ালো, আম্মু, আজ যদি আমার পিচ্চির কিছু হয়ে যায় তবে তোমরা আমাদের এই ছেলেটাকে চিরকালের জন্য হারাবে। গট ইট? উজানের এই রুদ্রমন্ত্রী আর শেষ কথাটা শুনে মৌসুমী চৌধুরীর বুকটা হাহাকার করে উঠল। তিনি যদি তখন কিচেনে না গিয়ে সোফার পাশে বসে থাকতেন তবে হয়তো এই সর্বনাশ হতো না। বিষাদার অপরাধ বোধে তিনি ধসে গেলেন। উজান মৌকে কোলে নিয়ে পেছনের সিটে শুয়ে দিল এবং গাড়ি স্টার্ট নেওয়া হলো, কিন্তু মৌ মহাসাগরকে পৌঁছাতেই সামনে দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে গেল গাড়ি। এদিকে মৌয়ের অবস্থা মিনিটেই অতি আশঙ্কাজনক হয়ে উঠেছে। ব্লিডিংয়ে পুরো সিট ভিজে একাকার। মৌয়ের এই রক্তশূন্য নিস্তেজ অবস্থা থেকে উজানের শক্ত হাত পা বরফের মতো শীতল হয়ে এলো। কি করবে মাথা কাজ করছে না। মৌ যন্ত্রণায় ছটপট করতে করতে উজানের শার্টে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। উজান হাত বাড়িয়ে ড্রাইভিং পজিশনে যেতে চাইলেই মৌ আকুলতায় কেঁদে উঠেছে। প্রফেসর সাহেব, যাবেন না আমাকে একা ফেলে প্লিজ, আমার কাছে থাকুন না আপনি। আমি কোথাও যাচ্ছি না জান। উজান আকুল হয়ে কপালে চুমু খেয়ে বলল, গাড়ি যে ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হিতে বিপরীত হবে। তুমি একটু রিল্যাক্স হও, আমি দেখছি কি করা যায়। ভীষণ কষ্ট হচ্ছে আমার, বাঁচাবো না আমি প্রফেসর সাহেব। জান, একটু ওয়েট করো, তোমার প্রফেসর সাহেব আছে তো তোমার পাশে। মৌ ছেড়ে দিতে না চাইলেও উজান নিজেকে কোনো ক্রমে ছাড়িয়ে ঝড়ের বেগে দরজার বাইরে বের হয়ে এলো। ইভা, তুই পেছনে গিয়ে বস, আমি ড্রাইভিং করব। ইভা চোখ বড় বড় করে তাকালো। হোয়াট? এই পরিস্থিতিতে তুই প্যানিক নিয়ে ড্রাইভ করবি? রিল্যাক্স ইয়ার, আমি করছি তো। জ্যামটা একটু ছাড়লেই আমি ফুল স্পিডে টান দিব। ন, এতক্ষণ আমার পিছিয়ে ও এই কষ্ট সহ্য করতে পারবে না। তুই সরবি নাকি? আমি তোকে ট্রেনে সরাবো। অতঃপর ইফাতকে পেছনে পাঠিয়ে উজান নিজের ড্রাইভিং সিটে বসলো। আরিয়ান অনবরত হাসপাতালে ফোন করে ইমার্জেন্সি ওটি রেডি রাখতে বলেছে, কিন্তু রাস্তা পরিষ্কার হওয়ার কোনো লক্ষণই নেই দেখে উজান এক মুহূর্তের জন্য মাথা ঠান্ডা না করে গাড়ি এক ঝটকায় ব্যাক করে অটো লোনে ঘুরিয়ে নিল, যেদিকে দিয়ে শত গাড়ি শত হর্ন বাজিয়ে অটো দিকে থেকে আসতে। উজান চরম ঝুঁকি নিয়ে এই বিপরীত লোনের গাড়ি ছুটল দ্রুত গতিতে।
রাস্তায় সাধারণ মানুষ আর ট্রাফিক পুলিশ আহা করে চেয়ে রইল, কিন্তু কারো তোয়াক্কা না করে ড্রাইভিং করে গাড়ি এক্সিলেটরে পুরো চাপ দিয়ে রেসিং কারের মতো চালিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে এসে পৌঁছালো। যেহেতু আরিয়ান আগেই ডিন ও সার্জনদের সাথে কন্ট্যাক্ট করেছিল, তাই স্ট্রেচার আর স্পেশাল মেডিকেল টিম রেডি ছিল। মৌকে দ্রুত স্ট্রেচারে তুলে অপারেশন থিয়েটারের দিকে দ্রুত নিয়ে যাওয়া হতে লাগলো। কিন্তু নিস্তেজ হয়ে থাকা মৌয়ের সেকেন্ডের জন্য উজানের রক্তমাখা হাতটা ছাড়তে না রাজি নয়। মৌয়ের এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া করুণ অবস্থা দেখে উজান নিজেকে আর সামলাতে পারল না। শক্ত মনের মানুষটা সিবিসি ল্যাবের করিডোরেই আবারও সবার সামনেই হু হু করে বাচ্চাদের মতো কেঁদে উঠল। উজানকে অঝরে কান্নায় ভেঙে পড়তে দেখে হাসপাতালের ডাক্তার, নার্স আর বাড়ির সবাই হতবিহ্বল হয়ে স্তব্ধ হয়ে গেলেন। অর্ধচেতনার মৌ পর্যন্ত উজানের এই রূপ দেখে অবিশ্বাস্য চোখে তাকালো। মানুষটা আজ তার জন্য অবুঝ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মৌ কাঁপা কণ্ঠে ডাকল, প্রফেসর সাহেব, প্লিজ 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 আমার বুকে ফিরে এসো। উজান স্ট্রেচারে ঝুঁকে মৌয়ের দুই গালে পাগলের মতো চুমু খেতে খেতে কাঁদে উঠল। আমি সত্যি সত্যি বাঁচব না তোমাকে ছাড়া। এই উজান চৌধুরীর জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তোমাকে হারানোর কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। প্লিজ আমাকে এভাবে নিঃস্ব করে যেও না। ইফাত এসে দ্রুত উজানের কাঁধে হাত রেখে বোঝাতে চাইল, কিন্তু সে বুঝতে নারাজ। উজান, ছাড় ভাবিকে, ইমিডিয়েটলি ওটিতে নিতে হবে, নয়তো ট্র্যাজিক কিছু। ইফাত শেষ বাক্য করার আগেই ইফাতের শার্টের কলার দুই হাতে চেপে ধরে দেওয়ালের শেপটে গর্জে উঠল। নয়তো মানে কি বোঝাতে চাইছিস তুই? আমার পিছে সুস্থ হয়ে ফিরে আসবে, আমার বুকে এসে হাসবে। তাকে ছাড়া এই উজান চৌধুরী এক সেকেন্ডের জন্য বাঁচবে না, বুঝতে পেরেছিস তুই? হেড গাইনোকোলজিস্ট ও সিনিয়র লেডি ডক্টর কড়া গলায় তাড়া দিতে লাগলেন। মিস্টার ওজান, প্লিজ পেশেন্টকে ওটিতে নিতে হবে, টাইম ওয়েস্ট হচ্ছে। কিন্তু ওজান মৌকে একা কোনোভাবেই ছাড়বে না। সে ওটির ভিতরে ঢোকার জন্য চরম বিশৃঙ্খলা শুরু করলো। হাত ছাড়াতে নাড়াচ্ছে। একজন ডক্টর অত্যন্ত কঠোর ও বিরক্তি গলায় বললেন, সরি মিস্টার ওজান চৌধুরী, পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে আপনাকে কোনোভাবেই ভিতরে যেতে দেওয়া সম্ভব নয়। আপনি বাহিরে এমন পাগলামি আর ভায়োলেন্স করছেন। ওটির ভিতরে ঢুকলে কি করবেন? আমরা এত বড় রিস্ক নিতে পারবো না। রুলস অনুযায়ী ওটিতে কোনো রিলেটিভ অ্যালাউ নয়। ডক্টরের এই করা কথায় উজানের ভেতরে ক্ষোভ আর আতঙ্ক দ্বিগুণ বেড়ে গেল। সে আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে একজন নার্স ভীতিজনক মুখে বেরিয়ে এসে বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, পালস ড্রপ করছে, ওনার ঘন ঘন হিচকে উঠেছে, মনে হচ্ছে পেশেন্টকে বাঁচানো পসিবল না। এই বাক্যটি কানে আসা মাত্রই উজানের মাথার রোগ যেন ফেটে গেল। সে নিজেকে ধরে রাখতে না পেরে এক ঝটকায় ওই নার্সের গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে এবং হুঙ্কার তুলল, বাঁচানো পসিবল নয় মানে কি? আজ যদি আমার পিচের এক চুল পরিমাণ ক্ষতি হয়, তোদের এই পুরো হসপিটাল শুদ্ধ করে ছাড়বো আমি, একদম পুড়িয়ে ছাই করে দেবো সব। ইফাত, আরিয়ান আর আরিফুল চৌধুরী মিলে অনেক কষ্টে উজানকে টেনে নার্সের ওপর থেকে সরালেন, কিন্তু উজানকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। উজানের এই অনাকাঙ্ক্ষিত আচরণে হেড সার্জন চরম ক্ষিপ্ত ও আকান্বিত হলেন। তিনি গম্ভীর ও মেজাজি গলায় বললেন, দ্যাটস এনাফ মিস্টার ওজান চৌধুরী, অনেক হয়েছে, আর নয়। আমরা আপনার ওয়াইফের অপারেশন করব না। আপনি দয়া করে আপনার পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যান। উই আর নট টেকিং দিস কেস। এই বলে ডক্টর ওটি রুমের দিকে পিঠ ফিরে চলে যেতে উদ্যত হলেন। এবার উজান ছাড়া পরিবারের বাকি সবাই আরিয়ান, ইফাত, আরিফুল চৌধুরী উজানের উপরে চরম রেগে গেলেন। জীবনে এত বড় সংকটে কেন উজান এমন অবিবেচকের মতো পাগলামি করে সময় নষ্ট করছে? কিন্তু পরের মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে উজান এক দৌড়ে গিয়ে ডক্টরের দুটো পা দুই হাত ধরে আঁকড়ে ধরল। যে উজান চৌধুরী কখনো কারোর সামনে মাথা নোয়ায়নি, সেই উজান আজ মাটিতে হাঁটু মুড়ে বসে একজন ডক্টরের পায়ের হাত দিয়ে শিশুর মতো কেঁদে ডুকরে আকুতি কণ্ঠে জানালো, সরি ডক্টর, আই এম রিয়েলি সো সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ দোহাই আপনার, আমার পিচিকে বাঁচান। আমি আর একটুও পাগলামি করব না। আমি ওই নার্সের পায়ে ধরে ক্ষমা চাইবো, তবু আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। আমার কোনো সন্তানের দরকার নেই ডক্টর, আমার বেবিকে বাঁচাতে হবে না, লাগবে না আমার বেবি। আপনি শুধু আমার ওয়াইফ বাঁচিয়ে আমার বুকে ফিরিয়ে দিন। আমি কথা দিচ্ছি, একপাশে শান্ত হয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকবো, বিন্দুমাত্র ডিস্টার্ব করবো না, প্লিজ আমাকে শুধু সাথে যেতে দিন। এতক্ষণে ডক্টর অত্যন্ত কঠিন থাকলেও একজন শক্ত সামর্থ্য পুরুষকে এভাবে হাতে পায়ে ধরে শিশুর মতো অঝোর ধারায় কাঁদতে দেখে তার মনে এক নিমিষেই গলে গেল। তাছাড়া আরিয়ান চৌধুরী আর তার বাবা আরিফুল চৌধুরীও এসে ডক্টরের কাছে অনুনয় বিনয় করলেন। ডক্টর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে গরম গলায় বললেন, মিস্টার চৌধুরী প্লিজ রিল্যাক্স হন। ওকে আপনাকে স্পেশাল পারমিশন দেওয়া হচ্ছে ভেতরে যাওয়ার,
কিন্তু আপনি যদি ভেতরে গিয়ে আবার হাইপার হয়ে যান। নো ডক্টর, আমি বিন্দুমাত্র রুট হব না, একদম প্রমিস। আপনি শুধু আমাকে ভেতরে যেতে দিন, আর আমার পিচিটাকে ভালো ভালোই আমার বুকে ফিরিয়ে দিন। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। এমনি আমার বেবিও লাগবে না, জাস্ট আমার ওয়াইফকে বাঁচান। এরপর ওজানকে ওড়িতে যেতে দেওয়া হলো। সে মৌয়ের কাছে যেতেই মৌ চমকে তাকালো। আজ পর্যন্ত সে কখনো দেখেনি বা শোনেনি যে সন্তান প্রসবের সময় স্বামীকে স্ত্রীর পাশে থাকতে দেওয়া হয়। ওজান সোজা গিয়ে চোখে মৌয়ের সারা মুখে অজস্র চুমু খেলো। গাল, মুখ, ঠোঁট কোথাও বাদ দিল না। সে শক্ত করে মৌয়ের হাত ধরে রেখে শান্ত গলায় বলল, আমি আছি পিচ্ছি। ব্যাস, এতটুকু ভরসায় মৌয়ের প্রয়োজন ছিল। সে আজ ভীষণ ভয় পাচ্ছে, নিজের জন্য নয়, বেবিটার জন্য। পড়ে গিয়ে পেটে বেশ আঘাত পেয়েছে সে। বেবিটা যদি ঠিক আছে কিনা জানা নেই। যদি তার কিছু হয়ে যায়, সে কিভাবে সইবে? সে মন থেকে চায় নিজের জীবনের বিনিময়ে হলেও বাচ্চাটাকে বাঁচাতে। হঠাৎ মৌ ওজানের মুখের দিকে তাকালো। মানুষটার দিকে যেন তাকানো যাচ্ছে না, পুরো মুখ মলিন হয়ে আছে। মৌ ঠিকই বুঝতে পারছে লোকটা ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে। মৌয়ের চোখে মুখেও ব্যথার ছাপ স্পষ্ট। সে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, প্রফেসর সাহেব। ওজান মৌয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটার যন্ত্রণা সে হাড়ে হাড়ে অনুভব করতে পারছে। সে যদি আগে জানতো বাবা মা হতে গেলে তার পিচিটাকে এতটা কষ্ট পেতে হবে, সে কখনো এমনটা হতে দিত না। মানুষ তো বাচ্চা ছাড়াও দিব্যি বেঁচে থাকে, তারাও বেঁচে যেত। একটা সন্তানের জন্য সে তার স্ত্রীর কোনো ক্ষতি চায় না। ওপরওয়ালার কাছে তার একটাই আকুতি, তার বাচ্চা না হলেও চলবে, শুধু তার পিছে সুস্থভাবে বেঁচে থাকলেই হলো। বলো ওয়াইফি, আমি হারিয়ে গেলে ভুলে যাবেন আমায়? মৌয়ের চোখ তখন অশ্রুতে ছলছল করছে। মেয়েটার মনের অবস্থা ওজান ঠিকই বুঝতে পারছে, কিন্তু এই যন্ত্রণা কামানোর কোনো ঔষধ তার জানা নেই। সে শান্ত কণ্ঠে উত্তর দিল, তুমি আমার অস্তিত্বে মুখস্থ থাকা সূরা ফাতিহা। যোগ কেটে গেলেও তোমাকে ভুলে যাওয়া অসম্ভব। তার কথায় মৌ কিছুটা স্বস্তি পেল, তবুও মন সায় দিল না। সে আবারও বলল, প্রফেসর সাহেব, আজ যদি আমার কিছু হয়ে যায়, আপনি কখনো অন্য কারো হবেন না প্লিজ। আমি আপনাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না, আপনি শুধু আমার। ওজান রাগে চোখে দৃষ্টিতে তাকালো। মেয়েটার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু সে অসুস্থ বলে তা পারল না। মেয়েটা কিভাবে ভাবলো ওজান তাকে বলে অন্য কাউকে আপন করে দেবে? সে কি এতটাই এতটাই মেয়েলোভী, এতটাই খারাপ? ওজানের কঠোর গলায় বলল, সুস্থ হয়ে বাসায় চলো, তারপর এই কথার পানিশমেন্ট দেব। প্রফেসর সাহেব, আমাদের বাচ্চা ঠিক থাকবে তো? ওকে আমি আমি আবার বুকে জড়িয়ে নিতে পারবো তো? আমার বেবি চাই না, সে যদি আমার বুকে নাও আসে তবু আমার কোনো আক্ষেপ থাকবে না। আমার শুধু আমার এই প্রিয় ওয়াইফকেই চাই, আর কিছু চাই না। বউ আর কিছু বলার সাহস বা শক্তি পেল না। মানুষটা তাকে এত ভালোবাসে তা জানা ছিল না। এই জন্যই হয়তো বলা হয় পুরুষের ভালোবাসার ক্ষমতা ভিন্ন। সে অন্য নারীর জন্য কেবল জীবন নয়, যে কোনো কিছু করতে পারে। দীর্ঘক্ষণ পর অপারেশন শেষ হলো। ওজানের ঘর আলো করে এলো ছোট্ট একটা রাজকন্যা। কিন্তু ওজান খুশি নয়, কারণ মৌ এখনও অজ্ঞান হয়ে আছে। সেটা নিয়ে তার ভয়ের শেষ নেই। এদিকে ওজানকে অনেকবার বেবিটিকে কোলে নিতে বলা হলেও সে নাইনি, এমনকি এক নজরও জন্যও দেখেনি। এরপর মৌকে কেবিনে শিফট করা হলো। তার ঘন্টা খানেক পর মৌয়ের জ্ঞান ফিরল। চোখ খুলে প্রথম ওজানকে দেখতে পেল সে। সাথে সাথে ওজান মৌকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মেয়েটাকে নিয়ে বড় ভয় ছিল তার। অবশেষে তার পিচ্চি সুস্থ আছে। মৌ অনেক কষ্ট করে হাত বাড়িয়ে ওজানের মাথায় রাখলো। ওজান সেই হাতটা চেপে ধরে শত চুমু খেলো। এরই মাঝে বেবিকে কোলে নিয়ে মেহের কেবিনে ঢুকলো। এসে অভিযোগের সুরে বলল, মৌ জানিস, ভাইয়া আমাদের বুড়িকে কোলেই নেয়নি। কোলে নেওয়া তো দূরের কথা, এক পলক দেখেও নি। তুই বল, এটা কি ভাইয়া ঠিক করেছে? মৌ ওজানের দিকে কটমট করে তাকালো। শক্ত গলায় বলে, আপনি আমার মেয়েকে কোলে নেননি, তার মানে আপনি চাননি আমার মেয়ে হোক। সরুন এখান থেকে, আপনাকে দেখতে চাই না আমি। মৌ অভিমানী স্বরেই বলল। তার কথায় ওজান হেসে পড়ল। নিচু হয়ে সবার সামনে আবারও মৌয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তারপর মেহেরের কোলে থাকা অবস্থায় বেবিটির গলায় পকেট থেকে বের করে সেই রোহানের লকেটটি পরিয়ে দিল। আবার সেই নিচের মেয়েকে বুকে জড়িয়ে ধরে আওড়ালো। আমার নয়, বলো আমাদের। আমাদের ঘরে নতুন ফুলের জন্ম হয়েছে। এই বলে ওজান মেয়ের কপালে চুমু খেলো। মেয়েটি বড় বড় চোখে তাকিয়ে আছে। ওজানের মুখে ফুল শব্দটা শুনে মৌয়ের বুকটা কেঁপে উঠল। তার কোলে কন্যা সন্তান এসেছে শুনলে রোহান নিশ্চয়ই অনেক খুশি হতো, কিন্তু মানুষটা আজ আর ঠিক নেই। ঠিক তখনই ওজানের তৃপ্তির হাসি মুখে ফুটে উঠল। সে বেবির দিকে তাকিয়ে ফিসফিস করে আওড়ালো, আম্মা গো, ও আম্মা, তোমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছে তোমার আম্মা।
দেখো, তার চোখে মুখে আজও পৃথিবীর শ্রেষ্ঠ হাসি বিচরণ করছে। এই মাম্মা, মাম্মাকে কখনো হার্ট করো না, নয়তো তোমার পাপ্পা সহ্য করতে পারবে না। ওজান কথাটা শেষ করতেই মেয়েটা খিলখিল করে হেসে উঠল। তা থেকে ওজানের মনটাও তৃপ্তিতে ভরে গেল। কাল পর্যন্ত চেয়েছিল শুধু একটা মায়ের দায়িত্ববান ছেলে, স্ত্রীর দায়িত্ববান স্বামী, আর বড় ভাইয়ের আদরের ভাই। আছে একজন বাবা। মৌ দূর থেকে বাবা মেয়ের এই ভালোবাসার দৃশ্য দেখছিল, যে কষ্টগুলো কয়েক ঘন্টা আগেও চরম যন্ত্রণাদায়ক ছিল, তা এখন পরম ভালোবাসায় রূপ নিচ্ছে। ওজান এগিয়ে এসে মৌয়ের কোলে মেয়েকে দিল। মৌ তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে মন ভরে আদর করলো। হঠাৎ ওজান লক্ষ্য করলো কেবিনের বাইরে তুবা দাঁড়িয়ে আছে। সে ভেতরে আসার সাহস পাচ্ছে না। ওজান নিজে এগিয়ে গিয়ে তুবাকে ভেতরে নিয়ে এলো। তুবাকে দেখে মৌ মৃদু হাসলো এবং তাকে কাছে ডাকলো। তুবাও এগিয়ে এলো। মৌ নিজে উঠে মেয়েকে তুবার কোলে তুলে দিতে পারছে না দেখে সে ওজানকে বলল তুবার কোলে দিতে। তুবা পুচকে বাচ্চাটাকে কোলে নিতে কিছুটা ইতস্তস্ত বোধ করছিল, তবুও ওজান তার কোলে মেয়েকে তুলে দিয়ে হালকা হেসে বলল, শোনো ভাবি, তুমি তো তোমার মেয়েকে পেয়ে গিয়েছো, আর আমি পেয়েছি আমার বউকে। এবার খুশি তো? জাস্ট কয়েকটা দিন আম্মা তার মাম্মামের সাথে থাকবে, তারপর যাদের মেয়ে তাদের কাছে বুঝিয়ে দেব। এরপর আমি আর আমার বউকে নিয়ে রোম্যান্স করব। প্রফেসর সাহেব মুখ চোখ রাঙালো। বউ রাগ করছো কেন? যা সত্যি সেটাই তো বললাম। আমার এই আম্মাটার জন্য অনেক অনেক সহ্য করেছি, এবার তো কিছু বলতে দেবে? বেহায়া লোক, চুপ করুন আপনি। ওকে ফাইন, চুপ করে গেলাম। মেহের খুশিতে গদগদ হয়ে এগিয়ে এলো। তোমার পাশে দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া আমাদের বুড়ির নাম কি রাখবে? মৌ, তুই কি কোনো নাম ঠিক করেছিস? মৌ মাথা নেড়ে নাসূচক সায় দিল। এরই মাঝে আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, মৌসুমী চৌধুরী এবং ইমরত চৌধুরী কেবিনে এসে হাজির হলেন। তারা তাদের আদরের নাতনিকে কোলে নেওয়ার জন্য মেতে উঠলেন। সেই আনন্দের মাঝে সবার উদ্দেশ্যে ওজান উচ্চারণ করল, ওজান চৌধুরীর মেয়ের নাম হবে রিহা চৌধুরী। আমার কলিজার টুকরো রিহা চৌধুরী। নামটা শুনে মৌ চমকে তাকালো, কারণ এই নামটা ছিল রোহানের ভীষণ পছন্দের। সে তার হবু মেয়ের নাম রিহা রাখতে চেয়েছিল, আর ওজান আজ তার সেই বন্ধুর পছন্দের নামটাই নিজের মেয়ের জন্য রেখে দিল। মৌয়ের ভাবনার ছেদ ঘটল কানের কাছে ভেসে আসা একটা শীতল কণ্ঠস্বর, আমি চাই না রোহান তালুকদারের নামটি আমাদের জীবন থেকে সরিয়ে হারিয়ে যাক, কিংবা ওর পছন্দগুলো আমরা ভুলে যাই। আমার পিচিকে সে পায়নি ঠিকই, তবে তার বাকি সব ইচ্ছে, আমার স্বপ্ন আমি পূরণ করব ইনশাল্লাহ। মৌ মুচকি হাসলো। মানুষটা যে কোন ধাতুতে করা তা সে বুঝতে পারে না, তবে এই মানুষটাকে নিজের জীবনে পেয়ে সে সত্যি ভীষণ ভাগ্যবতী।